এটাতে আমি ব্রডলি দুইটা ভাগ করতে পারবো। একটা ভাগ মোটামুটি মডার্নাইজেশন থিওরি যেটা বলে, যেমন একটা সোসাইটি যখন মোড অফ প্রোডাকশন চেঞ্জ করে অ্যাগ্রারিয়ান সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যাবে, বা নর্মাল ডেভেলপমেন্টের যে ধাপ আমরা পড়বো সামনে, রোস্টোর মডেল পড়বো, যেমন একটা সোসাইটিতে কিভাবে আস্তে আস্তে মডার্নাইজেশন হয়, ওইভাবে হতে পারে। আর একটা গ্রুপ আবার প্রেসক্রিপশন দেয় না, এবং ওই যে মডার্নাইজেশন তারা আবার এভাবে বলে যে মডার্নাইজেশন যে হচ্ছে তার মধ্যে যে ডেভেলপমেন্ট হবে এরকম কোনো ইয়া নাই। তো তারা মোটামুটি প্রথম দুইটা ধাপ, প্রথম দুইটা সেগমেন্ট, যে সরি সেগমেন্ট না, ক্লাসিফিকেশন, স্ট্রাকচারাল চেঞ্জ এন্ড হচ্ছে গোল ড্রিভেন চেঞ্জ, এই দুইটাই মোটামুটি একই টাইপের করে ডেভেলপমেন্টটাকে চিন্তা করে, কাছাকাছি, যে একটা সোসাইটি যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাবে তখন তার ডেভেলপমেন্ট হওয়ার কথা। আর লাস্টেরটা, আর সেকেন্ডটাতে একটা কারেকশন ছিল যে ডেভেলপমেন্ট অ্যাজ গোল ড্রিভেন চেঞ্জ, সেটাতে একটা কারেকশন হচ্ছে যে ওরা পোভার্টি ইনহিবিশনকে খুব বেশি গুরুত্ব দেয়। তারা কোনটাকে মাথায় রাখে না, তারা সোশ্যাল ইনইকুয়ালিটিটাকে অনেক সময় মাথায় রাখে না। তারা একটা সোসাইটি পাওয়ার ডাইনামিক, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের দেশে যে দুর্নীতি বিষয়গুলো, এই জিনিসগুলো তারা সবসময় মাথায় রাখতে পারে না, যখন তারা এই একটা টাইপের প্রেসক্রিপশন সবগুলো কান্ট্রির জন্য তারা অফার করে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু মিনিমাইজও হচ্ছে। যেমন আমরা দেখতে পাই যে আহ, যখন ইউএনডিপি বিভিন্ন এখন ইন্ডিকেটর গুলো, আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এই ধরনের ইন্ডিকেটর গুলো আমরা দেখি অনেক বেশি কম্প্রিহেন্সিভ, মোটামুটি অনেক কিছুকে নিয়ে ইন্ডিকেটর গুলো বানানো হয়। তো আস্তে আস্তে এই যে ক্রিটিসিজম গুলো, এগুলো কিন্তু অ্যাড্রেস হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, ঠিক আছে? তো আপনারা যখন লিখবেন, আপনারা চেষ্টা করবেন যে উম, হয়তো বইয়ে, আমি জানি না আপনি কতটুক মানে এই যে ক্রিটিসিজম গুলো আছে, কিন্তু ক্রিটিসিজমের কাউন্টার করে যে আর্গুমেন্ট গুলো, এগুলো চেষ্টা করবেন যে আপনার একটু দেওয়ার জন্য, যে যদি প্রশ্নটা বড় আকারে আসে, হয়তো একটা এই প্রশ্নটাই বড় করে আসলো, হয়তো 10 মার্ক বা 12-15 মার্ক, তখন আপনি চেষ্টা করবেন যে আপনার মতো করে আরো আর্গুমেন্ট গুলোকে স্ট্রং করে দেওয়ার, যে এগুলো, এই যে ক্রিটিসিজম গুলো বলা হচ্ছে, এগুলো ওরা ডিবাং করছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা খুবই সহজ, কিন্তু শেষের দিকে যে অংশটা বলবো সেটা সিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ম্যাম, কি টার্মস, হ্যাঁ বলেন। ম্যাম একটু ইন্টারাপ্ট করছি। ম্যাম, অবশ্যই। আপনি একটা কথা বললেন যে কাউন্টার আর্গুমেন্ট দিতে ক্রিটিসিজমের, এই হ্যাঁ, বিষয়টা কি আমরা অ্যাড্রেস করব যখন আমাদের কোয়েশ্চেনে আসবে যে ক্রিটিসিজম লেখার জন্য, তখন? না আমি হয়তো ডিরেক্ট এভাবে লিখবো না ক্রিটিসিজম, আপনি দেন, আমি হয়তো বললাম প্রশ্ন যদি খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন কি হতে পারে, এক্সপ্লেইন ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ডেভেলপমেন্ট, এক্সপ্লেইন ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ দ্য ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, এভাবে একটা প্রশ্ন করলাম। তো আপনি তখন লিখলেন যে এরকম এরকম এটা, এবং এটা ক্রিটিসিজম গুলো লিখলেন। তো আপনার হয়তো দেখা গেল যে পরীক্ষার টাইমটা বেশি, আপনার সময় আছে, বা নাম্বার অনেক বেশি, ধর এই একটা প্রশ্নই 20 মার্ক হতে পারে না, হতে পারে। তো তখন জি আপনি ম্যাম। এক্সাম্পল দিয়ে, বা এই যে আপনার যদি মনে হয় যে এটাকে কিন্তু এই ক্রিটিসিজমটাকে সে অ্যাড্রেস করেছে, আমার কাছে দু একটাতে মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রেস হয়েছে, তো আপনার যদি এরকম মনে হয় আপনি লিখবেন, এটা বললাম আর কি। জি আর ম্যাম, আমি থ্যাংক ইউ। আমি আপনাদেরকে পরীক্ষার খাতায় একটু ক্রিয়েটিভ হওয়ার জন্য রিকোয়েস্ট করছি, এবং একটু ক্রিয়েটিভ যদি আপনারা হনও, যদি একটা এক্সাম্পল দেন একটু ডেট সহ, একটু স্পেসিফিক লোকেশন সহ সুন্দর করে, বা কোন একটা অথরের একটা আপনি কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন, একটু নামটা সুন্দর করে দিবেন, ঠিক আছে, যাতে আমার মনে হলে আমি একটু ভেরিফাই করতে পারি। যারা অনেক ভালো নাম্বার এক্সপেক্ট করেন যে একেবারে আমি চেষ্টা করবো কোর্সটাতে পাস হতে বা কিছু, আর এছাড়া যে ভালো নাম্বার আসবে না তা না, সব প্রশ্নে কি হওয়া যায় না, আই নো, চেষ্টা করবেন আর কি। এই এখন ঠিক আছে, কোনো জি ম্যাম, কোয়েশ্চেন থ্যাংক আছে? ইউ ভেরি মাচ। জি না ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, কি টার্মস একদমই সহজ, মানে আমরা মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, এই কথাগুলা কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম যেটা কম শুনলেও থার্ড ওয়ার্ল্ড তো অনেক বেশি শুনি। তো থার্ড ওয়ার্ল্ড কথাটা মোটামুটি আলফ্রেড স্টবে উনি 1952 সালে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন, যে কান্ট্রি গুলো এই দুইটা পাওয়ার ব্লকের বাইরে তাদেরকে বোঝানোর জন্য। এটা সম্ভবত আপনারা জানেন, তাই না? এবং থার্ড ওয়ার্ল্ড মানে আমরা কি বুঝি, আমাদের কমন নোশনটা কি থার্ড ওয়ার্ল্ড সম্পর্কে? আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। ব্রডলি আন্ডার ডেভেলপ কান্ট্রি। তো কিন্তু কন্ট্রাডিকশন কিছু কিছু আছে, কারণ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কে ডিফাইন করা এটা অনেক বেশি বড়। আন্ডার ডেভেলপ কান্ট্রির মধ্যে অনেক রকম ক্রাইটেরিয়া আছে,
তারপরে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড, মানে যারা ওই কোল্ড ওয়ারের থার্ড ওয়ার্ল্ডের মধ্যে ছিল তারা অনেকে পাওয়ার ব্লকে ছিল না, বাট তারা এখন ইকোনমিক্যালি অনেক ভালো করছে। তো এই যে থার্ড ওয়ার্ল্ড এখন কিন্তু মানে নট নেসেসারি এটা খুব কম্প্রিহেন্সিভ ভাবে এই কান্ট্রি গুলোকে ডিফাইন করতে পারে, তাই না? তো আমি এখানে এগুলো এগুলো আপনার ডিটেইল পড়ার জন্য আপনারা ম্যাটেরিয়াল গুলোতে পাবেন, তো আমি এগুলো খুব বেশি এক্সপ্লেন করছি না। আর একটা নতুন টার্ম আছে ফোর্থ ওয়ার্ল্ড, এটা হয়তো আমরা অনেকে জানি না। এটা হচ্ছে ফেইল্ড স্টেট, যেগুলো বিভিন্ন ওয়ার দ্বারা, মানে এবং আফগানিস্তান, সোমালিয়া, জাস্ট এই ধরনের কান্ট্রি গুলো যারা যেখানে ইকোনমিক ভালনারেবিলিটি অনেক বেশি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি খুবই হাই, সেই কান্ট্রি গুলোকে বোঝানো হচ্ছে। এবং কিছু কিছু মানুষ আবার ইন্ডিজিনাস পিপলদের যে সিচুয়েশন প্রত্যেকটা কান্ট্রিতে, তারা অনেকগুলো কান্ট্রিতে ইন্ডিজিনাস পিপল আসলে ইন্টারনালি কলোনাইজ, তাদেরকে যে সেটেলারদের দ্বারা অত্যাচার করা হচ্ছে, এবং তাদের ল্যান্ড রাইট কে ডিনাই করা হচ্ছে, এই জিনিসগুলোকে অনেকে আবার টার্ম করেছে ফোর্থ ওয়ার্ল্ড হিসেবে। আচ্ছা, তারপরে আছে কিছু ট্রানজিশন কান্ট্রিজ, এটা হচ্ছে যারা আগে যারা ইউরো কমিউনিয়ালিজমের ফলোয়ার ছিল, তারা যে আস্তে আস্তে ট্রানজিশন করে ক্যাপিটালিজমের দিকে যাচ্ছে। যেমন চায়না, তো আমরা জানি ওরা ডুয়াল, ওদের ওদের নীতিটাই ডুয়াল, ওরা পলিটিক্যাল ক্ষেত্রে কমিউনিজম ফলো করে, বাট ইকোনমিক ক্ষেত্রে ওরা ক্যাপিটালিজম ফলো করে। তারপরে মঙ্গোলিয়া, ভিয়েতনাম, এই যে কান্ট্রিগুলোর ট্রানজিশন, এবং ট্রানজিশন কান্ট্রিগুলো মনে হয় অলরেডি ট্রানজিশন হয়েও গিয়েছে, এভাবে আমরা বলতে পারি। তো এই টার্মগুলো আপনারা ম্যাটেরিয়ালে পাবেন। আমি একটু এগুলো ফাস্ট যাচ্ছি কারণ এগুলো খুব জটিল কিছু না। তারপরে নিউলি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, ইমার্জিং ইকোনমিজ, যেমন সাউথ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, এদের কথা আমরা জানি। এরা এরা মোটামুটি 80s এর দিকে ডেভেলপমেন্ট বুম দেখেছে। তারপর আরেকটা নতুন টার্ম হচ্ছে মেজরিটি ওয়ার্ল্ড। এটা হচ্ছে নিউমারিক্যাল স্ট্রেংথ অফ দ্য ডেভেলপড, আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, এটা মেজরিটি ওয়ার্ল্ড। আপনারা যখন বিভিন্ন লেখা লিখবেন তখন আপনারা এই টার্ম গুলো ইউজ করতে পারবেন, টু টু অ্যাজ অল্টারনেটিভ অফ থার্ড ওয়ার্ল্ড হতে পারে, অথবা আনডেভেলপ ওয়ার্ল্ড হতে পারে। সাউথ, আমরা জানি যে সাউথ এবং গ্লোবাল সাউথ এই টার্ম গুলো ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়, কিন্তু সাউথে দেখা যাচ্ছে যে এটা আসলে ওয়ার্ল্ডের যে ম্যাপটা, সাউথটা কি উপরের দিকে না নিচের দিকে? নিচের কি দিকে মনে হয়? ম্যাম। নিচের দিকে। নিচের দিকে। তো আপনারা যদি একটু ওয়ার্ল্ড ম্যাপটা কল্পনা করেন, আমাদের সাইডেও ছিল, সেখানে কিন্তু নিচের দিকের কান্ট্রি গুলোই বেশি আন্ডার ডেভেলপ, বাট এই যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই কান্ট্রি গুলো ছাড়া মোটামুটি নিচের দিকের কান্ট্রি গুলো কিন্তু আন্ডার ডেভেলপ। আর গ্লোবাল বলতে আসলে জিওগ্রাফিক্যাল মিন করে না, এটাকে আসলে জিওগ্রাফি নিউট্রাল ভাবে আপনাকে চিন্তা করতে, এটা কথা বা আরো বেশি খারাপ হতো তাদেরকে মিন করে। তো এই টার্মিনোলজি গুলো আপনারা পাবেন। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনিশন অফ ডেভেলপমেন্ট, ওরা ডেভেলপমেন্ট কে কিভাবে দেখে? ওয়ার্ল্ড ব্যাংক ডেভেলপমেন্ট কে সংজ্ঞায়িত করার গভর্নেন্স বেশি জোর দেয়। This perspective understood the importance of effective governance পড়বো যখন ওয়ার্ল্ড ব্যাংক আমরা একটু অ্যাজ এ অ্যাক্টর চিন্তা করব। তো এখানে আমি খুব বেশি রাখছি না, শুধু আমরা ক্লাসিফিকেশনটা জেনে রাখি। গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই, জিএনআই পার ক্যাপিটা। জিএনআই নিয়ে কারো আইডিয়া আছে কিনা? ম্যাম, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ একটা চ্যাপ্টার ছিল, কিন্তু এটা তো পড়ি নাই ম্যাম। আচ্ছা, এটা কোন কোর্সে ছিল? না ম্যাম, ওই স্কুল কলেজে ছিল ম্যাম, ও ছোটবেলায়। আচ্ছা, পড়েন নাই? কেন পড়েন নাই? ম্যাম বুঝতাম না তখন, এই জন্য স্কিপ করেছিলাম। আচ্ছা, আর্টসের অনেকদেরকে তো জানার কথা, কি নাই? আর কারো কোনো কিছু মনে পড়ে? ম্যাম একটা দেশ যতটুকু আয় করে, মানে একটা দেশের লোক যত হ্যাঁ কিছু আয় করে, এটাই হ্যাঁ, গ্রোস ন্যাশনাল ইনকাম আর কি। খুবই একটা ভালো। মানে দেশের মানুষ। একটা দেশের মানুষ এক বছরে যত টাকা আয় করে, এখন এটা কি দেশের বাইরে আয় করলে হবে, জিএনআই আসবে? না, তাহলে গ্রোস একটা দেশের মানুষ হইতে হবে ওই দেশের ভিতরে। এই ম্যাম একটু দেশের কনফিউশন, সিটিজেন হলেই হবে, মানে হ্যাঁ একটু এক্সপেট্রিয়েট যদি হয় কনফিউশন তাও হয়ে হবে। গেছে। হ্যাঁ, জিএনআই আর জিডিপির মধ্যে এটাই বড় পার্থক্য। জিডিপি হচ্ছে দেশের বর্ডারের মধ্যে যত ইকোনমিক ইনকাম আছে, সেটা হচ্ছে জিডিপি। আর জিএনআই এ আপনার যারা প্রবাসী আছে, তারাও যা ইনকাম করে, সবটাকে মিলে হচ্ছে জিএনআই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এটা আইডিয়া আছে। এবং আহ এখানে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাসিফিকেশনে 4 রকমের কান্ট্রি দেখতে পাই। ইন্ডিকেটর গুলো আছে, যেমন $1145 এর নিচে যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি লো ইনকাম কান্ট্রি। তারপরে একটা মিডল রেঞ্জ আছে, তারপরে আপার মিডল রেঞ্জ আছে, তারপরে হাই ইনকাম, যেটা হচ্ছে $14,006।
পার ক্যাপিটা মানে কি জানেন? পার ক্যাপিটা হচ্ছে পার হেড, আমার তো মনে হয় আপনাদের আইডিয়া আছে। পার ক্যাপিটা, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা মানে হচ্ছে এই যে আপনার টোটাল ইনকামটা, এটাকে আপনি আবার টোটাল পপুলেশন দিয়ে ভাগ দিবেন। যেমন বাংলাদেশের টোটাল ইনকাম যদি ফর এক্সাম্পল 3 ট্রিলিয়ন হয়, মানে একেবারে হাইপোথেটিক্যাল বললাম, তো এটাকে আপনি আবার আমাদের দেশের মানুষ এখন অ্যাকচুয়াল ফিগার তো মনে হয় 20 কোটির উপরে হবে, ওইটা দিয়ে আপনি ভাগ দিবেন। তো তখন যে মানুষের পার হেড যে ফিগারটা বের হবে ওইটাই হচ্ছে আপনার জিএনআই পার ক্যাপিটা। তো ওয়ার্ল্ড ব্যাংক ক্লাসিফিকেশনের সময় এইভাবে ওরা দেখে। এবং ডেভেলপিং ইকোনমি এটা ওরা খুবই ইউজ করে লো ইনকাম মিডিয়াম ইনকামের জন্য, কিন্তু এর মানে এই না যে সবগুলো কান্ট্রি আসলে ডেভেলপিং বা আসলে প্রোগ্রেসের দিকে যাচ্ছে। ইউএনডিপি ডেফিনিশন হিসেবে ইউজ করে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং ওরা হিউম্যান সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ নেয় যেখানে ওরা আসলে ইনকাম, হেলথ, এডুকেশন এই ইন্ডিকেটর গুলোকে এনে তারপরে হচ্ছে ওরা ডেভেলপমেন্টকে চিন্তা করার চেষ্টা করে। এবং এই ইন্ডিকেটর বা ওরা যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স বাই অমর্ত্য সেন, মাহবুবুল হক, রিচার্ড জলি, ফ্রান্সিস স্টুয়ার্ট এন্ড দেখো দেখেন বেশিরভাগই হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের ইকোনমিস্ট বা থার্ড ওয়ার্ল্ডের স্কলাররা আসলে এই অ্যাপ্রোচটাকে প্রমোট করেছে। সোফার কোনো কনফিউশন আছে? আমি খুব ফাস্ট যাচ্ছি তো তাই জিজ্ঞেস করছি। সোফার No, ma'am. এনি? আচ্ছা ঠিক আছে, খুবই সহজ জিনিস, যা সেগুলো জানার জন্য জেনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, আংচাড, ওনাদের একটা ক্লাসিফিকেশন আছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। এটা আমরা অনেক শুনি, আমরা এলডিসি থেকে উত্তরণের বেশ আলোচনা শুনেছি না গত 3-4 বছর আগে, মনে পড়ে কি? Yes, ma'am. আমরা কবে এলডিসি থেকে পুরোপুরি অফিসিয়ালি বের হচ্ছি? Please. আচ্ছা হ্যাঁ, এটা ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। Ma'am, এটা 2026. হ্যাঁ 2026-এ বের, আরো এটা 2-3 বছর আগে হওয়ার কথা ছিল, করোনার কারণে এটা পিছিয়ে গিয়েছে। এটা আমরা 2026 সালে এখান থেকে আমরা বের হয়ে যাব। 2024 অনুযায়ী 46 কান্ট্রি হচ্ছে এলডিসি তে এখন আছে। আর আমরা এইটা 46 এর মধ্যে বাংলাদেশ নাই, বা যারা এই উত্তরণের ইয়াতে আছে ওরা কিন্তু নাই যতটুকু আমি জানি। আপনারা একটু চেক করে নিবেন। তো এখানে হচ্ছে লো ইনকাম ক্রাইটেরিয়া, মানে ওরা 3টা বেসিসে দেখে। একটা হচ্ছে লো ইনকাম ক্রাইটেরিয়া, এখানে আপনাকে পরপর 3 বছর একটা ইনকাম ধরে রাখতে হবে যেটা হচ্ছে 3,918-র উপরে। ঠিক আছে, এই ইনকামটা যদি পরপর 3 বছর ধরে রাখেন এই জিএনআইটা, তাহলে জিএনআই পার ক্যাপিটা, তাহলে আপনি একটা যোগ্যতা অর্জন করবেন। একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এটা হচ্ছে হেলথ এবং এডুকেশন, চাইল্ড নিউট্রিশন, চাইল্ড মর্টালিটি, স্কুল এনরোলমেন্ট, অ্যাডাল্ট লিটারেসি, এগুলোকে চিন্তা করে যখন স্কোরটা 66 এর উপরে হবে তখন আপনি আহ, এই ইয়াটা মিট করবেন, ক্রাইটেরিয়াটা মিট করবেন। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটা মেইনলি ইকোনমিক ভালনারেবিলিটি এবং এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি কে কম্বাইন করে করা হয়েছে। আপনার পপুলেশন সাইজ, এক্সপোর্ট কনসেন্ট্রেশন, মানে আপনি কতটুকু এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্ট, আপনার শেয়ার অফ এগ্রিকালচার ইন জিডিপি, শেয়ার অফ ফরেস্ট ইন জিডিপি, এগ্রিকালচার প্রোডাকশন ইনস্টেবিলিটি আছে কিনা, এই ধরনের জিনিসগুলো, এবং এনভায়রনমেন্টাল আসপেক্টে আপনার সিচুয়েশন কেমন, আপনার অ্যাডাপ্টিবিলিটি কেমন, রিস্ককে মিনিমাইজ করার, এই জিনিসগুলোকে ক্যালকুলেট করে যদি আপনার স্কোর 32 বা অ্যাবভ হয় তাহলে আপনি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সটাও উঠে যাবেন। তো যে কান্ট্রিগুলো মোটামুটি একটা টাইম পিরিয়ডে এই স্কোর গুলো ভালো রাখতে পারে তাদেরকে আমরা বলি যে তারা এলডিসি থেকে উত্তরণ করেছে। আর 2026-এ বাংলাদেশের সাথে নেপাল এবং আরো একটা কান্ট্রির ইয়া করার কথা। এখানে আরো কিছু টার্মিনোলজি আছে, দেখে নেবেন। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট বিয়ন্ড থার্ড ওয়ার্ল্ড। আচ্ছা, আমি ক্লাসে একটু করে বলছিলাম যে থার্ড ওয়ার্ল্ডে আর আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড বলি আমরা যেটাকে, ওখানে যে ডেভেলপমেন্টের পরিমাপ, এটার একটা ডিফারেন্স আছে, একটু বলেন তো কি? ডেভেলপমেন্ট না, সরি, পোভার্টি মেজারমেন্টের একটা ডিফারেন্স আছে, কারো মনে আছে? পার ক্যাপিটা। না। আর বাকিরা কই? ক্লাসে তো 3-4 জন খালি কথা বলছে, বাকিরা কি নাই ক্লাসে? একটু অন্য কেউ কথা বলেন যে এতক্ষণ কথা বলেন নাই। নুসরাত, রোল নাম্বার 72। শাহরিনা, আনিকা, তাবাসসুম, সোহাগ, নোমান, নাই ক্লাসে কেউ?
আজকে কাউকে অ্যাটেন্ডেন্স দিব না, যারা খালি কথা বলেছে, যাদের গলা আমার মনে Ma'am, আছে ওদেরকে অ্যাটেন্ডেন্স ma'am, দিব। present, ma'am. কে কে কথা বলছেন? Ma'am, Anika Tabassu. আচ্ছা, বলেন তো কি কি মনে হয় ফার্স্ট ওয়ার্ল্ডে ডেভেলপমেন্ট কিভাবে চিন্তা করে? Ma'am, first world development কিভাবে চিন্তা করে? ফার্স্ট ওয়ার্ল্ডে ডেভেলপমেন্ট, সরি, পোভার্টি কিভাবে পরিমাপ করা হয় কি মনে হয়? ফার্স্ট আহ, ওয়ার্ল্ডেও তো আমরা দেখি যে ওখানে পুয়ার পিপল আছে, ওখানে বিভিন্ন রিপোর্ট টিপোর্টে মাঝে মাঝে আসে কিন্তু হোমলেস আছে। তো ওখানে পোভার্টিটাকে কিভাবে ক্যালকুলেট করা হয়? ম্যাম আই গেস ওখানে ম্যাম পভার্টিটা ওভারশ্যাডো হয়ে যায় আহ অন্যান্য ওদের মানে ডেভেলপমেন্ট গুলোর মাঝখানে আই মানে মিন পোভার্টিটাকে মানে ওভাবে করে হাইলাইট করা হয় না, এটা বলছেন তো? মানে ওভারশ্যাডো হয়ে যায় ইজিলি বিকজ তারা তো মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাদের তো মানে অনেক বেশি অ্যাজ ওয়েল হুম এজ হুম যদি ওয়েস্টার্ন কান্ট্রি গুলো তাদের মানে মিলিটারি ক্যাপাবিলিটিও অনেক মানে ভালো, তো আমরা হুম। আসলে তাদের পোভার্টির বিষয়গুলো আসলে আসতেই দেখি না খুব একটা, তাদের হ্যাঁ, আহ, অন্যান্য বিষয়গুলোই আমরা বেশি দেখি। দেখি। এই যে আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে ডিসকোর্সের কথা বলছিলাম, Yes, ma'am. জি এটাই ম্যাম, হচ্ছে ন্যারেটিভ। ইয়েস ম্যাম। ন্যারেটিভ, এটাই হচ্ছে ডিসকোর্স। ওদের দেশে কিন্তু পভার্টি নাই তা না, ওদের দেশে প্রচুর, আপনি যদি লন্ডনে যান আপনি প্রচুর মানুষকে রাস্তায় বসে থাকতে দেখবেন, রেল স্টেশনে বসে থাকতে দেখবেন, ইভেন এবং ট্রেনে উঠে ওরা ভিক্ষাও করে, এবং ওরা ট্রেনে অ্যানাউন্সমেন্ট দেয় যে যাতে আমরা অ্যাড্রেস না করি প্যাসেঞ্জাররা, যাতে যে উঠেছেন ওনাকে নামিয়ে দেওয়া হবে পরের স্টেশনে, ওনাকে অ্যাড্রেস করবেন না, এই ধরনের করে অ্যানাউন্সমেন্টও দেয়। যে ফুল বিক্রি করে, অনেক ইমিগ্রেন্ট কমিউনিটির মানুষ আছে যারা এই বিশেষ করে ইস্টার্ন ইউরোপ থেকে যারা আসে, অনেকে এই ধরনের চেষ্টা করে। আহ, বা আপনি হোয়াইট পিপলই বেশি দেখবেন রাস্তায় বসে থাকতে সেন্ট্রাল লন্ডনের দিকে গেলে। আমার অন্যদের সম্পর্কে ধারণা নাই, যেটা দেখে আসতাম সেটা বললাম। তো নিশ্চয়ই ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেগুলো আমরা খুব ভালো ভালো কান্ট্রি জানি, ওখানেও কানাডা, এগুলাতেও থাকবে। তো ওরা আসলে ডেভেলপমেন্ট পভার্টিকে মেজার করে রিলেটিভ পভার্টি, রিলেটিভ ভাবে। আমরা যেরকম অ্যাবসলিউট পভার্টি হিসাব করি, যেমন এই যে এই বেঞ্চমার্কের নিচে যারা ইনকাম করে 2.15, তারা হচ্ছে পুয়ার। আর ওরা হিসাব করে যে এখানে যে মেডিয়ান, মানে মেডিয়ান ইনকাম মানে কি, মেডিয়ান মানে মাঝামাঝি যে ইনকামটা বা একটা কমন ইনকাম, যে যে এটা মোটামুটি একটা মানুষ মোটামুটি লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এই ইনকামটা আমাদের এখানে দরকার। এই ইনকামের নিচে যারা, বা এই ইনকাম থেকে আসলে কত দূরে আছে একটা মানুষ, এইভাবে ওরা মানে ইনকাম পোভার্টিটাকে মেজার করে। আমি একটু যে স্লাইড রিড আউট করি। In the UK or other first world, poverty is measured relatively based on national median income and living standard. In developing countries, poverty is assessed absolutely focusing on basic survival needs. So ওরা লিভিং স্ট্যান্ডার্ডের মানে সাথে কম্পেয়ার করে তারপরে হচ্ছে পভার্টিটাকে মেজার করে। আর আমাদের দেশে তো একদম বেসিক সার্ভাইভাল নিড গুলো দিয়ে আমরা চিন্তা করি। এটা বোঝা গেছে? এখানে কোনো জি কনফিউশন মিস। আছে? আচ্ছা। ইয়েস ম্যাম। আর ওদের ওদের যে ডেভেলপমেন্টাল প্রবলেম সেগুলো মোর লাইক সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট থেকে ওরা দেখে, যেমন ওদের দেশে আনহেলদি ডায়েট, ওবেসিটি, তারপরে হচ্ছে আর আদার যে জিনিসগুলো, ওভার ডেভেলপমেন্ট রিলেটেড যে প্রবলেম গুলো, এগুলোকে ওরা অনেক বেশি এখন ওরা চিন্তিত এগুলো নিয়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু অ্যাসপেক্টে ওদের দেশ আর আমাদের দেশের প্রবলেম গুলো সিমিলার হয়ে যাচ্ছে, যেমন ইমিশন অফ CO2, টেরোরিজম, সিকিউরিটি ইস্যুস, প্যান্ডেমিক, এই জিনিসগুলোতে এই যে ডেভেলপমেন্টাল ইস্যুস, এগুলো কিন্তু ডেভেলপমেন্টাল ইস্যুস এর মধ্যে পড়ে। এগুলা মোটামুটি ওভারল্যাপিং এই দুই স্ট্রাটার কান্ট্রি গুলোর মধ্যে। আচ্ছা, এখানে আচ্ছা, এই ন্যারেটিভ গুলো বোঝা ইম্পর্টেন্ট কেন? তো এখানে বলছে যে the way we talk about development is not neutral, it reflects power relation, cultural assumption, and historical context, যেগুলো আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা মোটা দাগের প্রথম ক্লাসগুলোতে বলেছি। এবং ডিসকার্সিভ পাওয়ার, ওয়ার্ডস ক্যান মেক পাওয়ার স্ট্রাকচার এন্ড রিইনফোর্স কন্ট্রোল। যেমন আপনি একটা কান্ট্রিকে যখন আন্ডার ডেভেলপ বলবেন, তখন যখন ওখানে অনেকদিন ধরে মিডিয়া ন্যারেটিভ আসবে, হ্যাঁ এই কান্ট্রিটা আন্ডার ডেভেলপ, ওখানে তখন IMF লোন দিবে, এগুলো জাস্টিফাইড হবে আসলে, যে হ্যাঁ এই কান্ট্রি ইন্ডিকেটর এরকম খারাপ, এখানে IMF এর ইন্টারভেনশন লাগবে। বাট IMF 10 বছর কাজ করার পর দেখা যাবে ওখানে ওইভাবেই কাছাকাছি ওইভাবেই ইন্ডিকেটর থাকবে, কিন্তু ওইটা কিন্তু জাস্টিফাইড। IMF যেখানে ইন্টারফেয়ার করেছিল, ওখানে যে সাবসিডি দিতে বাধ্য করেছে, ওখানে যে সরি সরি সাবসিডি কমাতে বাধ্য করেছে, ওখানে যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট গুলো হয়েছে ইকোনমিতে, সেগুলো জাস্টিফাইড থাকবে। আর ইলিউশন অফ রিফর্ম, যেমন এই যে আমরা LDC থেকে 2026 সালে
ডেভেলপিং কান্ট্রি বা এলডিসি থেকে আমরা বের হয়ে যাচ্ছি, তার মানে কি খুব কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে আমাদের দেশের মানুষের লাইফে? নো ম্যাম। অনেক ক্ষেত্রে এক্সট্রিম ক্ষেত্রে হয়তো চেঞ্জ হয়েছে, যেমন অ্যাবসলিউট পভার্টি ক্ষেত্রে হয়তো কিছুটা চেঞ্জ আপনি দেখতে পাবেন, বাট ওভারঅল সোশিও ইকোনমিক আসপেক্ট থেকে যে চেঞ্জ, সেটা কিন্তু খুব বেশি পার্থক্য হবে না। বাট এটা কিন্তু একটা ইলিউশন যে আমরা এলডিসি তে নাই এখন আর। গত গভর্নমেন্ট খুব প্রাউডলি বলতো যে আমরা এলডিসি তে এখন নাই। প্রাউড করার মতো বিষয়, যে কোনো গভর্নমেন্টই হয়তো প্রাউড করতো যদি এলডিসি তে কিছু উত্তোলন করতে পারে। বাট স্টিল মানে ওভারঅল যে ডেভেলপমেন্টের যে স্বপ্ন আমাদের, সেটা কিন্তু আসছে না। আরেকটা জিনিস হচ্ছে এই টার্ম গুলো আসলে, যে এজেন্সি অফ দ্য মার্জিনালাইজড পিপল, এজেন্সি মানে হচ্ছে আপনার নিজস্ব সত্তাটার যে স্ফুরণ, সেটাকে আমরা আসলে এজেন্সি হিসেবে টার্ম করি বাংলা মানে ইংলিশে। তো এখানে আসলে এই মানুষগুলাকে আসলে তাদেরকে একটা, যেটা কি বলে, রেসিপিয়েন্ট অফ ডেভেলপমেন্ট, এই ধরনের একটা আহ মানে যেমন এই ডেভেলপিং ওয়ার্ল্ড, এই লোন বা এই ধরনের যখন কথা হয়, তখন এই মানুষগুলো যারা আন্ডার ডেভেলপড আমরা বলছি, তাদেরকে আসলে শুধুমাত্র রেসিপিয়েন্ট হিসেবে চিন্তা করা হয়। রাদার তারা যে অ্যাক্টিভলি রেসিভ করে, রেসপন্স করে, রিসিভ করে ডেভেলপমেন্ট প্র্যাকটিস গুলোকে, এগুলোতে কনসিডার করা হয় না। এই ধরনের কিছু আম, জিনিস আলোচনা করা আছে, আপনারা ম্যাটেরিয়াল গুলোতে দেখতে পাবেন। আচ্ছা, সোফার কোনো কোয়েশ্চেন আছে? কালচারাল অ্যাসাম্পশন ডেভেলপমেন্টের সাথে কিভাবে রিলেটেড? কালচার আরেকটু জোরে। কালচারাল অ্যাসাম্পশন ডেভেলপমেন্টের সাথে কিভাবে রিলেটেড? কালচারাল অটোনমি, কালচারাল অটোনমি তো কালচারাল অ্যাজাম্পশন। আচ্ছা, কালচারাল অ্যাজাম্পশন হচ্ছে কি, দেখেন আপনি একদম খুব সুন্দর করে বলি, আপনারা কালচারাল, যেমন ধরেন আপনারা এই মুভিটার নাম শুনেছেন, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে? জি ম্যাম। নাম তো শুনেই থাকবেন। তো ওই মুভিটাতে আসলে কি দেখায়? ওই যে ম্যাম, তাদের ইন্ডিয়া যে কালচারটা ছিল বাচ্চাদেরকে যেমন হাত দিয়ে ভাত খাওয়ানো বা ই করানো, হুম কিন্তু ওরা যখন নরওয়েতে যায় তখন ওইখানে কালচারটা ঠিক খুবই আলাদা। ওইখানে হাত দিয়ে ভাত খাওয়াটাকে আনহাইজিনিক মনে করে, ওইখানে স্পুন ইউজ করতে হয়। বা হুম যে কালচার যে শকটা হলো গিয়ে বেসিক্যালি তারা ফেস করে, যেটা ইন্ডিয়াতে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে খুব নর্মাল, বাট ওইটা নরওয়েতে তারা খুব অন্যভাবে দেখতেছে। এই যে এই যে আপনি আমরা তো ডেভেলপমেন্টকে এখন শুধুমাত্র ইকোনমিতে চিন্তা করি না, ওভারঅল চিন্তা করি। তো ওরা ওই আমাদের দেশে যে আমরা বাচ্চাদেরকে কত আদর করে একটা মা হাত দিয়ে ভাত খেয়ে দেই, এটা আবার ওয়েস্টার্ন একটা মা বা ওয়েস্টার্ন একটা মানুষের কাছে মনে হচ্ছে যে এটা তো খুবই আনহাইজেনিক প্র্যাকটিস, তাই না? আবার একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, ওদের যে টয়লেট ইউজের এটিকেট, ওটা তো আমার কাছে সিভিয়ার আনহাইজেনিক মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় জানি না। তো এই যে কালচারাল অ্যাজাম্পশন গুলো, এবার কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আবার হিস্ট্রিক্যাল কনটেক্সটে কি আসতে পারে? হিস্ট্রিক্যাল কনটেক্সটে আমি বলতে পারি, যেমন ওই যে আমার এই এক্সাম্পলটা রেডিলি মনে পড়ছে, যে এই যে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলছিলাম। এই যে হিস্ট্রিক্যালি এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো আমাদের এইসব এলাকায় ছিল, এই যে এগুলোকে আমরা কিন্তু ওয়েস্টার্ন একজন মানুষ এসে যদি এই চিকিৎসা পদ্ধতিগুলো দেখে, সে হয়তো মনে করবে যে ধুর, ওইগুলা দিয়ে কি কেউ সুস্থ হয় নাকি। কিন্তু এক সময় তো মানুষ হয়েছে সুস্থ, হয়তো আরো বেশি রিসার্চ হলে আরো ফ্লারিশ হতো, এরকম একটা আমরা আলোচনা করছিলাম। তো এই যে জিনিসগুলো, বা আপনি হয়তো আরেকটু চিন্তা করলে আরো এক্সাম্পল আসবে। তো এই ধরনের জিনিসগুলো আহ আসলে ইম্পোজড হয়ে যায়, মানে আপনার কালচারাল অ্যাজাম্পশনটা যখন আপনি পাওয়ারফুল, তখন আপনার কালচারাল অ্যাজাম্পশনটা আপনি অন্য কান্ট্রির উপর চাপিয়ে দেন। ঠিক আছে, আবার হিস্ট্রিক্যাল কনটেক্সট আসতে পারে ভর্তুকির ব্যাপারটা, সাবসিডির ব্যাপারটা, যে একটা কান্ট্রিতে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি গুলোকে পেট্রোনাইজ করার জন্য অনেক বছর ধরে হয়তো সাবসিডি দিয়ে আসে গভর্নমেন্ট, সেটা হয়তো ধাপে ধাপে কমানো দরকার। আপনি হুট করে এসে চাপিয়ে দিলেন যে আপনাকে আজকেই 5% রিডিউস করতে হবে, এই লোন পাওয়ার জন্য আপনাকে আগামী 1 বছরের মধ্যে 10% রিডিউস করতে হবে। তখন যে শকটা ওই ওই সেক্টরটা পায়, এই জিনিসগুলোকে আপনি ওভারঅল ইয়ে করতে পারেন। আবার কলোনিয়ালিজমের যে শক, এটা কিন্তু ওরা অনেক, আমরা প্রথম দিকে লেকচার দেখেছি যে ওরা আসলে স্বীকার করে না, অনেকে ফিল করে না যে কলোনিয়ালিজমের ফলে ওরাই আমাদেরকে আন্ডার ডেভেলপ করে দিয়ে গেছে অনেক ক্ষেত্রে। এই জিনিসগুলো অনেক সময় অ্যাড্রেসড হয় না, এই যে অ্যাসপেক্ট গুলা। ঠিক আছে, এগুলো ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, এবং এই লেভেল গুলো দিয়ে আসলে এই এই জিনিসগুলো অ্যাড্রেসড হয় না। বোঝা গেছে মোটামুটি? ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা ম্যাম। আচ্ছা,
ঠিক আছে, এখন আমরা শুধু কিছু ইকোনমিক ইন্ডিকেটরকে মোটামুটি বোঝার চেষ্টা করব। তো আমরা জানি যে আম, মোটামুটি 1950s এবং 60s এর দিকে বা এর আগে ইকোনমিক গ্রোথকে ডেভেলপমেন্ট হিসেবে অনেকটা চিন্তা করা হয়েছে। যেহেতু পোস্ট ওয়ার্ল্ড টাইমটাতে ইকোনমি একেবারে ডিভাস্টেটেড ছিল ইউরোপে, এবং ইউরোপ সেন্ট্রিক চিন্তাটা ছিল। ইস্টার্ন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ তো কমিউনিজমের আন্ডারে ছিল, আর এবং ওয়েস্টার্ন ইউরোপ যুদ্ধের ফলে ফলে পুরাটাই বিধ্বস্ত ছিল। তো ওই সময় ওয়ার্ল্ড রোস্টার স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ, এগুলো আমরা একটু ডিটেলে পড়বো। রোস্টার মডেলটা আমাদের পড়তেই হবে। তো এই কিভাবে একটা দেশ এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে বা নর্মাল একটা ইকোনমি থেকে আস্তে আস্তে মডার্ন ইকোনমির দিকে যাবে, এই যে অ্যানালাইসিস গুলো, এই ধরনের অ্যানালাইসিস সময় ইকোনমিক ইন্ডিকেটর গুলো ইউজ করা শুরু হয়, এবং যেগুলো আমরা এখন ইউজ করি। জিডিপি পার ক্যাপিটা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই পার ক্যাপিটা, পারচেজিং পাওয়ার প্যারিটি। পারচেজিং পাওয়ার প্যারিটি একটু বোঝার ব্যাপার আছে, এটা আজকে বুঝে ক্লাস শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, গ্রোথ রেট অ্যাজ ইকোনমিক ইন্ডিকেটর। আচ্ছা, গ্রোথ রেট কি জিনিস এটা একটু আপনারা আমাকে বলেন। আমার মনে হয় আপনারা জানেন, আমাকে বুঝায় বলেন। গ্রোথ রেট কি জিনিস? ইকোনমিক গ্রোথ বলতে আমরা কি বুঝি? বলেন। ম্যাম, জিডিপি মানে মানুষের যে পারচেজিং পাওয়ার বা ওইরকম কিছু, মানে যে মানুষের ইনকাম বাড়ছে, তারপর ওভারঅল যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বৃদ্ধি হচ্ছে, এইটাকে বোঝায়। গ্রোথ রেটটা? ইয়েস ম্যাম। আচ্ছা, গ্রোথ রেট হচ্ছে যেমন আমরা বলি না যে, মনে করেন বাংলাদেশের গ্রোথ রেট গত কয়েক বছর 5-6 করে কিন্তু ছিল, 5-6% মতো ছিল। কিন্তু ইউএস এর গ্রোথ রেট দেখা যাচ্ছে, আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন, আই থিঙ্ক এটা 1 থেকে 2% মধ্যে হবে, বা হাইয়েস্ট 3%। এখন ইকোনমিক গ্রোথ রেট বাংলাদেশের 6 আর ইউএস এর 3, আপনি এটাকে কিভাবে দেখবেন? অস্বাভাবিক। আচ্ছা, আপনার কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ আমরা গ্রোথ রেটটা একটু ভালো মতো বুঝতে হবে। এখন যে কান্ট্রি অলরেডি ইকোনমিটাতে এক্সেলড হয়ে গেছে, তার ইকোনমি অলরেডি স্টেবল এবং অনেক স্ট্রং, তার গ্রোথ কি বেশি হবে? নো আপনি ম্যাম, স্টার্টিং পয়েন্ট তো সেম না আমাদের। হ্যাঁ, আর স্টার্টিং আমি তো অনেক পেছনে। আমি তাহলে আপনাকে খুব ইজি করে বুঝাই। একটা টিনেজ ছেলের যে ফিজিক্যাল হেলথ গ্রোথ, আর আপনার এই যে, বা আরো বা আমি যদি আমার কথা বলি, আমার একটা টিনেজ মেয়ের যে গ্রোথ, আপনি চাক্ষুষ যে দেখতে পারবেন চেঞ্জ গুলো, 2 বছর পর একটা টিনেজ মেয়েকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর আপনি আমাকে 2 বছর পর দেখলে কিন্তু মোরলেস সেম দেখবেন, যে খুব আমি খুব মুটিয়ে যাই কোনো রোগের কারণে বা অন্য কোনো কারণে, বা খুব শুকিয়ে যাই কোনো রোগের কারণে, তাই না? 2 বছরে কিন্তু আমি দেখেছি আমার ফ্রেন্ডের চেহারা খুব বেশি চেঞ্জ হয় না, একই রকম থাকে। কিন্তু একটা টিনেজ বাচ্চার ক্ষেত্রে বা একটা 5-6 বছরের বাচ্চার ক্ষেত্রে আপনি 2 বছর পর দেখলে আপনি বলবেন, আল্লাহ এত বড় হয়ে গেছো, এত লম্বা হয়ে গেছো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ইউএসএ তো অলরেডি অনেক আগায়, ইকোনমি ইউএস অলরেডি এর বড়, ইকোনমিটা অলরেডি অনেক বেশি এক্সেলড। এক্সটেন্ডেড। ওরা যে ইকোনমিটা অলরেডি বেসটা তৈরি করেছে, ওইটাকে ওরা কন্টিনিউ রাখতে পারলেই ওদের ইকোনমি অনেক স্ট্রং থাকবে। তো ওদের ওই জন্য গ্রোথটা এভাবে দেখা যায় না। ঠিক আছে, যেমন চায়নার গ্রোথ মোটামুটি 2000 সালের দিকে 10% করেছিল পার ইয়ার। ওরা ওইভাবে ওই সময়টা ডেভেলপ হয়েছে। চায়নার ইকোনমিক গ্রোথ হয়তো এখন 10% নাই, হয়তো অনেক নিচে নেমে আসবে, কারণ ওরা অলরেডি একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো গ্রোথটাকে মোটামুটি, গ্রোথ রেটটা বোঝা গেছে মোটামুটি। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। গ্রোথ রেট যদি পজিটিভ হয়, তখন আমরা বুঝি একটা কান্ট্রির ইকোনমি কিভাবে কত গতিতে আগাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। আর ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে, যেমন ভিয়েতনাম আর বাংলাদেশের গ্রোথ রেট যদি আপনি কম্পারিজন করেন, আপনি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে যে আসলে কোন কান্ট্রির ইকোনমিটা র্যাপিডলি গ্রো মানে আগাচ্ছে। আবার ইউএস এর সাথে কম্পারিজন হবে কোন কান্ট্রিটার, বলেন তো? গ্রোথ রেটের দিক দিয়ে যদি আমি কম্পেয়ার করতে চাই যে কার ইকোনমি ভালো প্রোগ্রেস চায়না। চায়না। চায়না হতে পারে, ইউএস এর সাথে কানাডা হতে পারে, ইউএস এর সাথে ইউকে হতে পারে। মানে মানে মোটামুটি আপনি যখন সিমিলার কান্ট্রিগুলোর মধ্যে গ্রোথ রেট চিন্তা করবেন, তখন আপনি একটা আইডিয়া পাবেন যে না, এই ইকোনমিটা এইভাবে গ্রোয়িং। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ইনকাম ইনইকুয়ালিটি 1820 সালে পুয়ার কান্ট্রি রিচ কান্ট্রির মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি ছিল 4.1%, 4:1। আর এটা এখন দাঁড়িয়েছে 20:1। তো ইনকাম ইকুয়ালিটি কিভাবে বাড়ছে বোঝা যাচ্ছে এই যে ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে।
এই ফিগার গুলো দেখলে আসলে এগুলো একটু ক্লিয়ার হয়। এই জন্য আমি রাখলাম আর কি, যে just আপনাদের ইনফরমেশন মিস থাকলো। আচ্ছা, এই হ্যাঁ, গ্রোথ রেটটা মেজার করে কিভাবে? আচ্ছা, এইটা আসলে ডিটেইলটা আমিও জানি না, এটা একদমই ইকোনমির অ্যাসপেক্ট। তবে আপনার এই থিং এখানে এক্সপোর্ট, তারপরে হচ্ছে ইম্পোর্ট কত হচ্ছে আপনার কান্ট্রিতে, এক্সপোর্ট কত হচ্ছে, আপনার প্রোডাকশন কিরকম, আপনার জিডিপি, আমার মনে হয় অল এনকম্পাসিং একটা ওয়ে গ্রোথ রেটকে মেজার করার। তবে আমি এটা আসলে ডিটেলটা দেখিনি। আচ্ছা মিস, আমি আসলে হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে আমাদের যে ইনফ্লেশন, এটা কি আমাদের গ্রোথ রেটের মধ্যে কোনো প্রভাব ফেলে কিনা? কারণ দেখা যায় যে বেতন অনেক সময় মানুষের বাড়ে, ইকোনমিক্যালি অনেক সময় মানুষ স্টেবল হয়ে যায়, কিন্তু ইনফ্লেশনের কারণে আসলে ইকোনমিক্যালি স্টেবল হওয়ার পরেও ইনফ্লেশনের কারণে মানুষ পিছায় থাকে। তো হুম, এটা কি হুম। গ্রোথ রেটের উপর প্রভাব ফেলে কিনা, আমার এটাই মনে হয় জানার মাস উদ্দেশ্য ছিল। আমার মনে হয় মাস এটা ওরা কাউন্ট করে, যারা বড় বড় যারা ইন্ডিকেটর গুলো আসলে দেয় গ্রোথ রেট মেজার, ওরা ইনফ্লেশন মাস্ট ওরা কাউন্ট করবে, কারণ ইনফ্লেশন খুবই বড় একটা পার্ট ইকোনমি, ইনফ্লেশন খুবই বড় একটা পার্ট ইকোনমির। আমার মনে হয় এটা বাদ দিয়ে গ্রোথ রেট মেজার করার কথা না। তারপরেও এটা আরেকটু মনে হয় পড়াশোনা করলে হয়তো। আবার ইকোনমিক ইন্ডিকেটর তো এক একটা অর্গানাইজেশন, এগুলো তো কোনো সেন্ট্রালাইজ ইয়া না, এক একটা অর্গানাইজেশন এক এক ভাবে দিচ্ছে। তাদের মধ্যে আবার ভেরিয়েবল থাকতে পারে, কেউ হয়তো কন্ট্রোল করতে পারে, কেউ আমার একেবারে এটা সম্পর্কে জানা নেই, এটা একটু দেখতে হবে। ঠিক আছে নসীন। জি আচ্ছা, মিস। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি নিয়ে কথা বলছিলাম। এটা মাপার দুইটা ওয়ে আছে একটা কান্ট্রিতে। একটা হচ্ছে একটা দেশের টোটাল পপুলেশনকে 5টা ভাগে ভাগ করা, 20% করে করে, এবং দেখা যে টপ 20% কত ইনকাম করে আর বটম 40% কত ইনকাম করে। এই দুজনের ইনকামের মধ্যে গ্যাপটা যত বেশি, সেই দেশে ইনকাম ইনইকুয়ালিটি তত বেশি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট বলা হয়। এখানে আসলে রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। 0 হচ্ছে পারফেক্ট ইকুয়ালিটি, মানে 0 যে দেশে থাকবে সে দেশে কোনো ইনইকুয়ালিটি নাই, সবাই সমান ইনকাম করে। আর 1 হচ্ছে পারফেক্ট ইনকাম ইনইকুয়ালিটি। 1 মানে হচ্ছে এই দেশে, মানে মানে কি বলবো আমি, কোনো সব একাই একজন ইনকাম করে অনেকটা এরকম আর কি। তো এটা তো আসলে পারফেক্ট 0 পারফেক্ট 1 আসলে কোনো দেশই পসিবল না। তো আমরা যেগুলো ভালো ইনকাম ইনইকুয়ালিটি দেশ দেখতে পাই, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলা, নরওয়ে, সুইডেন, এই কান্ট্রি গুলো, ওদের দেখা যায় 0.25 বা অ্যারাউন্ড এরকম থাকে। আর হাইলি ইনইকুয়াল দেশের মধ্যে যেমন বাংলাদেশ হতে পারে, ব্রাজিল বা ল্যাটিন আমেরিকান কান্ট্রি গুলো, আফ্রিকান অনেক কান্ট্রি থাকতে পারে, সেখানে 0.6 0.7 এই ধরনের ইনকাম ইনইকুয়ালিটি স্কোর গুলো দেখা যায়। আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে এই এই ইয়াগুলো সম্পর্কে, টার্ম গুলো সম্পর্কে? নো ম্যাম। আচ্ছা, আমরা জাস্ট এগুলো জানার জন্য, যে এই জিনিসগুলো ডেভেলপমেন্ট বুঝতে গেলে আমাদের এই জিনিসগুলো জানা দরকার, বা এক্সামেও হয়তো থাকতে পারে সিটি গুলো যে নিবো আমরা, এই জন্য আপনারা দেখে রাখবেন। আচ্ছা, অ্যাবসলিউট পভার্টি 1.25 এর নিচে, এটা 2005 এর ইয়া, এটা আসলে এখন আরো বেড়েছে। এটা আমার সম্ভবত আমার ইয়াগুলো একটু আগের হয়ে গেছে, এটা ইয়া করতে হবে, আপডেট করতে হবে। অ্যাবসলিউট পভার্টি, মডারেট পভার্টির যে রেঞ্জ গুলো, এগুলো এখন আরেকটু বেশি। আচ্ছা, রিলেটিভ পভার্টি কি আমি বলেছি, যখন আপনি আহ সমাজের যে নর্মাল একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যে ফিগারটা আপনার আর্ন করা দরকার, তার থেকে যখন কম আর্ন করেন তখন সেটাকে রিলেটিভ পভার্টি বলা হয়। এক্ষেত্রে আপনি না খেয়ে থাকছেন না, এমন না যে আপনি থাকতে পারছেন না, আপনার বাসা নাই থাকার, এরকম কিছু না। রাদার আপনার লাইফটাকে ফ্লারিশ করার জন্য, দেখা গেল যে আপনার কম্পিউটার নাই। এখন এই যুগে যদি একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের কম্পিউটার না থাকে, তার লাইফটা কিন্তু অনেক ডিফিকাল্ট যার কম্পিউটার আছে তার থেকে। এইভাবে তারা পভার্টিটাকে মেজার করার চেষ্টা করে রিলেটিভ পভার্টির মাধ্যমে। আচ্ছা, জিডিপি কিভাবে ক্যালকুলেট করে? জিডিপি ক্যালকুলেট করার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে প্রোডাকশন অ্যাপ্রোচ। তো আমি শুধুমাত্র এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা স্লাইডে রেখেছি, একটু কাইন্ডলি দেখেন। এক্সকিউজ মি ম্যাম, বলেন। আপনি তো স্লাইডে খালি ক্যালকুলেশনের এক সেক্টর ইনক্লুড করছেন। তো ম্যাম, আমি কি মানে আমরা কি অ্যাজিউম করে নিব যে পরীক্ষার হলে খালি এক টাইপের মেজারমেন্টই আসবে, নাকি 3 টাইপের, মানে 3 না স্টাইলের না না মেজারমেন্ট? না, আসবে না, আসবে না, 3 টাইপের মেজারমেন্ট আসবে না। আমি এটাকে একটু ইকোনমিক করতে চাইনি, বাট আমার মনে হয়েছে আপনারা একটু আইডিয়া রাখেন। আমি জানি জিডিপি ক্যালকুলেশন অনেকেই জানেন আপনারা, কারণ এগুলো যারা কমার্স থেকে এসেছে, আর্টস থেকে এসেছে, তাদের হয়তো এগুলো একটু পড়তেও হয়।
ইন্টারমিডিয়েট স্টেজে আমার আমার মনে হয়েছে এটা যে তাদের থাকে সিলেবাস, এখন থাকে না কেমন জানি না, সিলেবাসটা আপনাদের সময়টা অনেকটাই চেঞ্জ আমাদের সময়কাল থেকে। তো আর্টস এর যারা আছেন তারা কি একটু বলতে পারবেন এগুলো আপনারা করেছেন কিনা, আর্টস এর বা কমার্স এর? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম, আমাদের এইচএসসি তে ছিল। নিচে আচ্ছা, আমরা এটাই ইকোনমিক্স কোর্সে লাস্ট ইয়ার পড়েছিলাম এই করেছেন। এই জন্য আমার মনে হচ্ছে যে আপনারা একটু জাস্ট দেখে রাখলেন, রিভাইজ হলো, এইটাই, দ্যাটস ইট। এটা যে খুব মানে কি বলবো, মানে একদম এক্সামে আসবে এরকম না, এই আর কি। তো একজন একটু আমাকে বুঝায় বলেন তো যে জিডিপি কিভাবে ক্যালকুলেট করে। আপনারা কি 3টা অ্যাপ্রোচ বা এরকম করেছেন, না ব্রডলি 1টা 2টা অ্যাপ্রোচ শিখেছেন এরকম, মানে কিভাবে শিখেছেন আপনারা ইকোনমিক্স কোর্সে? ম্যাম এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটাই মোস্টলি ম্যাম মানে সব জায়গায় শেখানো হয় ম্যাম, যেহেতু এখানে ম্যাম হচ্ছে কনজাম্পশন, তারপরে ম্যাম এক্সপোর্ট ইম্পোর্টের মানে মোটামুটি একটা ইনক্লুসিভ হচ্ছে অ্যাপ্রোচ, এটা এই জন্য ম্যাম মোস্টলি এইটাই আর কি শেখানো তো একজন একটু বুঝায় বলেন না আমাকে জিডিপি কিভাবে ক্যালকুলেট করে। আচ্ছা ম্যাম, হুম কাইন্ডলি আগে সূত্রটা দেখেন যে জিডিপি সূত্রটা হলো এরকম যে সি প্লাস আই প্লাস জি ব্র্যাকেটে এক্সেল। হুম এখন আপনার সি হলো কনজাম্পশন, যে বুঝাচ্ছে এখানে আপনি ঘরে যে জিনিসপাতি কিনেন, নর্মাল একজন মানুষ মনে করেন আপনার ঘরে চাল ডাল যা যা আছে সে যেসব কিনে সেগুলোর একটা মনে করেন একটা হিসাব আর কি। ইনভেস্টমেন্ট হলো গিয়ে আপনার মানে নর্মাল একজন পার্সন কিংবা একটা দেশে যে পরিমাণ বিজনেসে ইনভেস্টমেন্ট হয়, তারপর মনে করেন যে টাইপের মনে করেন ইনফ্রাস্ট্রাকচার লেভেল বৃদ্ধি পায় সেগুলোকে। আর গভর্নমেন্ট স্পেন্ডিং তো ম্যাম আমরা জানি সেটা মিলিটারিও হতে পারে, নর্মাল সিভিলিয়ান সেক্টরেও হতে পারে এগুলো। এখন ম্যাম একটা দেশ কিন্তু ম্যাম আগে ছিল নর্মাল খালি সি প্লাস আই প্লাস জি, কিন্তু যখন আপনার ইন্টারন্যাশনাল লেভেলে ম্যাডাম আমাদের ইকোনমিটা এক্সপ্যান্ড করলো তখন কিন্তু আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট কিন্তু ইনক্লুড হলো। মানে একটা দেশ কিন্তু তখন অন্য দেশের সাথে বিভিন্ন ধরনের বিজনেস করা শুরু করলো। এন্ড অ্যাজ এ রেজাল্ট আপনার এক্স হলো গিয়ে এক্সপোর্টকে মিন করে, যেটা কিনা আমরা মনে করেন আমাদের দেশে যেসব উৎপন্ন হয় সেটা আপনার মানে বিদেশে যে পরিমাণ সেল করতেছি, এবং ইম্পোর্ট হলো গিয়ে আমাদের দেশের যে পরিমাণ জিনিসগুলো দরকার হয় আমাদের দেশের ওভারঅল বিল্ড আপের জন্য আর কনজাম্পশনের জন্য সেগুলো। তো ম্যাম এখানে সবকিছু মিলিয়ে যে ম্যাডাম যে খরচ অ্যাজ ওয়েল অ্যাজ ইনকাম যেগুলো যেগুলো যা হয় হিসাবে, সেগুলো ম্যাম এখানে আমরা ম্যাডাম হিসাব করে এই যে এই সূত্রটা কাজে লাগাই আর জিডিপি ভেরি গুড, ভেরি গুড। আর জিএনআই কি হবে? জিএনআই এখানে কিন্তু দেশের অভ্যন্তরেরটা হয়েছে। জিএনআই যেটা হবে আপনার ইনকাম, ফরেন ইনকামটাও এখানে যোগ হবে। আবার ফরেন ইনকামের জন্য আপনি আবার ওখানে দেশের মধ্যে ফরেন এন্টিটিদেরকে, যারা ইন্টারন্যাশনাল ইকোনমির কথা আপনি বলেছেন, ফরেন বিভিন্ন লোক আমাদের দেশে এসে কাজ করে, ওদেরকে আমরা আবার একটা পেমেন্ট করে দিই, ওইটা কাট কেটে যে হিসাবটা হয় সেটা হচ্ছে জিএনআই। ঠিক আছে, জিডিপিটা তো খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। জিএনআই টার পার্থক্য এতটুকুই যে দেশের বাইরে ইনকামটাও কিন্তু এখানে ইনক্লুডেড। ঠিক আছে, আবার সেক্ষেত্রে আবার আপনাকে এই আপনি ফরেন এন্টিটি বা ফরেন কোম্পানি ফরেন পার্সনদেরকে যে বেতন টেতন দিচ্ছেন সেগুলো বাদ দেওয়ার পর আপনার যা থাকবে সেটাও ইনক্লুডেড জিএনআই এর মধ্যে। আচ্ছা, জিডিপি কেন ভালো না একজন দুজন বলেন তো, মানে অ্যাজ এ ইকোনমিক ইন্ডিকেটর জিডিপি কি খুব ট্রু পিকচারটা দেয় একটা দেশের কান্ট্রির ডেভেলপমেন্ট সম্পর্কে? এটা একটু বলেন, কি মনে হয় কেন, মেইন প্রবলেমটা কি? জিডিপি যে বলা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, সরি মানে পার ক্যাপিটা হিসাব যে করা হয়, এখন আপনি দেখেন যে ইনইকুয়ালিটি যেটা ইকোনমিক ইনইকুয়ালিটি এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কারণ একবারে এভারেজ একটা মান আসতেছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে বা গ্রোথ আসতেছে, কিন্তু দেখা যায় যদি আমি বাংলাদেশের পিকচারে দেখি, আমি যদি কোটিপতিদের কথা চিন্তা করি আর তাদের ইনকামের একটা পার্ট এখানে আসতেছে কিন্তু এটা লার্জার করতেছে, আর আমাদের যে একদম লোয়ার লেভেল লোয়ার ক্লাসের যাদের ইনকাম সেটা কিন্তু ওইভাবে হাইলাইট হচ্ছে না। সো ওইভাবে এই দুইটা যখন যোগ হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি একটা এভারেজ মার্ক এসে পড়তেছে, তখন বোঝা যাচ্ছে না যে আসলে আমাদের গ্রোথটা কতটুকু হচ্ছে বা ডেভেলপমেন্টটা কি অবস্থা। মানে ইকোনমিক জিডিপি দিয়ে আপনি ইকোনমিটা কতটুকু স্ট্রং বা কত ফাস্টার আগাচ্ছে আপনি এটা বুঝতে পারবেন কম্পেয়ার করলে বিভিন্ন আগের বছর এই বছর। বাট আপনার ইনইকুয়ালিটির কি অবস্থা, এই যে যখন এই গিনি কোএফিসিয়েন্ট বা অন্য কোনো ইন্ডিকেটর আপনার লাগবে এই দেশে ইনইকুয়ালিটি বোঝার জন্য, এবং ইনইকুয়ালিটি বুঝলে আপনি ডেভেলপমেন্টের অবস্থাটাও বুঝতে পারবেন।
আচ্ছা, এগুলা চলে গেছে। পারচেজিং পাওয়ার প্যারিটি কি, কোনো আইডিয়া আছে? পড়েছেন? আমার মনে হয় এটাও হয়তো অ্যাড্রেস করেছে ইকোনমিক কোর্সে। কেউ একটু বলেন তো কি পারচেজিং পাওয়ার প্যারিটি কি? এটা আমাদের লাস্ট অংশ, এটা বোঝার পরে আমাদের ক্লাস শেষ। ম্যাম সবচেয়ে ওভার সিম্পলিফাই করলে আমি যা বুঝি ম্যাম তা হলো গিয়ে যে মানে একটা দেশের কান্ট্রির যত সিটিজেন আছে সবার কিন্তু ম্যাডাম যে মানে সবাই যে একই জিনিস কিনতে পারে, একই সাথে একই জিনিস কেনার যে ক্ষমতা সেটা থাকে না। ফর এক্সাম্পল মনে করেন আমরা ঢাকায় মনে করেন যদি আমরা সকালের নাস্তা করতে যাই, কম বেশি ম্যাডাম আমাদের 20 থেকে 30 টাকার মতো খরচ হয়ে যায়। কিন্তু ম্যাডাম যদি আমরা আরো উত্তরবঙ্গের দিকে যাই, নর্থ বেঙ্গলের দিকে, তাহলে দেখা যায় যে ওখানে মানুষের কিন্তু ওই রকম পারচেজিং পাওয়ার বা ওই রকম যে মনিটারি যে পাওয়ারটা ওটা কিন্তু থাকে না। সো ওখানের ইকোনমিটা ম্যাডাম ওভাবেই বিল্ড আপ হয়, যেখানে ম্যাডাম আপনি মনে করেন 10 টাকায় আরামসে ম্যাডাম ভরপেট খেয়ে মনে করেন সকালের নাস্তাটা করে ফেলতে পারবেন। এটাই এই যে ডিফারেন্স গুলো বা এই যে পাওয়ারটা বা এই যে কম্পারিজনটা, এটাকেই আপনার পারচেজিং পাওয়ার প্যারিটি বোঝানো হয় আর কি। গুড। এইটাকে আপনাকে চিন্তা করতে হবে দুইটা দেশের মধ্যে, একদম এই জিনিসই যে আপনি আজকে বগুড়ায় গিয়ে বগুড়ার একটা গ্রামে আপনি 10 টাকায় যে নাস্তাটা পাবেন, আপনি ঢাকায় মোহাম্মদপুরে 10 টাকায় নাস্তাটা পাবেন না। এটাই তো বললেন, তাই না? এইটাই দুইটা কান্ট্রির মধ্যে চিন্তা করতে হবে। তো আমি একটু স্লাইডটা রিড আউট করি। আচ্ছা, বাকিরা কই ক্লাসে? বাকিরা কই? কেউ কোনো কথা বলে না কেন? আর কি অবস্থা? আর কারো কোনো গলা শুনি না, কিছু নাই, একজন কথা বলে যাচ্ছে, দুইজন কথা বলে যাচ্ছে, এরকম কেন ক্লাস? আচ্ছা, এরপর আমি জিজ্ঞেস করবো, ক্লাস শেষ করে নেই, তারপর আমি জিজ্ঞেস করবো কতটুকু বুঝেছেন আপনারা। আচ্ছা, তো এখানে আমি যদি সাইটটা একটু রিড আউট করি তাহলে হবে পারচেজিং পাওয়ার প্যারিটি ইজ আ মেথড ইউজ টু কম্পেয়ার দ্য ইকোনমিক প্রোডাক্টিভিটি এন্ড লিভিং স্ট্যান্ডার্ড বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ বাই অ্যাডজাস্টিং ফর ডিফারেন্সেস ইন প্রাইস লেভেল। ঠিক আছে? তো সেম জিনিস, যেমন এই যে পিকচারটা দেখতে পাচ্ছি, এটা একটা বিগ ম্যাক ইন্ডেক্স বলা হয়। এটা 1986 সালে দ্য ইকোনমিস্ট যে ওরা মানে সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর জন্য, বা আপনি যেভাবে সিম্পলিফাইড করে বোঝানোর চেষ্টা করলেন নাহিয়ান, ওভাবে করে বোঝানোর জন্য এই ধরনের একটা ইয়া তৈরি করেছে। সেম বার্গার ইউএস ডলারে যদি হিসাব করা হয় তাহলে ইউএস ডলারে এটা সৌদি আরবিয়াতে 5.06, আবার ইউএই তে 4.9, আবার কাতারে দেখেন 3.85, ইজিপ্টে আরো কম 2.45। তাহলে এই সেম বার্গারটা কিনতে আপনার ইউএসএ তে খরচ করতে হচ্ছে 5.69, আর সরি, আপনার এই সেম বার্গারটা কিনতে আপনার সৌদি আরবে খরচ করতে হচ্ছে $5.60, আর আপনার কাতারে খরচ করতে হচ্ছে $3.85। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার লিভিং, আপনি যদি ওয়েলবিং চিন্তা করেন, সৌদি আরবে আপনার আর্নিংটা বেশি থাকতে হবে, তাহলে আপনি আর ভালো যেই স্ট্যান্ডার্ডে থাকবেন, সেই সেম স্ট্যান্ডার্ডে আর্নিং যদি আপনি ইজিপ্টে করেন তাহলে আপনি আরো অনেক বেশি ভালো থাকতে পারবেন। অথবা আপনি যদি একই লিভিং স্ট্যান্ডার্ড চিন্তা করেন, বা আমি যদি বাংলাদেশ আর ইউএস এর কথাই বলি, বাংলাদেশে আপনি 50,000 টাকা ইনকাম করে যে লিভিং স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারবেন, ইউএসএ ওই সেম লিভিং স্ট্যান্ডার্ডের জন্য আপনি বাংলাদেশি টাকায় মিনিমাম 5 লাখ টাকা ইনকাম করতে হবে যদি ইউএসএ তে আপনি সেম লিভিং স্ট্যান্ডার্ড ধরে রাখতে চান। বোঝা গেছে পারচেজিং পাওয়ার প্যারিটি কি জিনিস? Yes, ma'am. এখানে একটু ক্যালকুলেশন আছে, এবং এখানে বলা হচ্ছে যে কস্ট অফ এ বাস্কেট অফ গুড ইন কান্ট্রি এ লোকাল কারেন্সি, যদি আমি একদম বাংলাদেশ আর ইউএস এর সাথেই বলি, আমার দেশে দুপুরের লাঞ্চের লোকাল কারেন্সিতে একটা দুপুরের লাঞ্চ আমি চিন্তা করলাম যে 150 টাকা, না আমি ইউকে দিয়ে বলি, ইউকে তে একটা লাঞ্চ করতে দুপুরে লাগে 8 পাউন্ড। 8 পাউন্ডের নিচে আপনি মোটামুটি ভালো একটা লাঞ্চ করতে পারবেন না, পারবেন, আপনাকে কম খেতে হবে। আচ্ছা, 8 পাউন্ড মানে আপনি যদি 150 করেও চিন্তা করেন, প্রায় 1500-1600 টাকা। আমাদের দেশে লাঞ্চ করতে আপনার রেস্টুরেন্টে গেলে কত টাকা লাগবে? একটা মোটামুটি ভরপেট ভাত, মুরগির মাংস, ভাজি, ডাল দিয়ে খেতে 70-80 টাকার মতো। 120-30 তো লাগবে মনে হয় এখন, 120-30 মনে হয় লাগবে, মানে নর্মাল একটা বাইরের হোটেলে গেলে আর কি, যেগুলা রোড সাইড হোটেল টোটেল থাকে, 120-130 এরকম লাগবে। তো দেখেন আপনি তাহলে এখানে ক্যালকুলেশনটা এরকম, কস্ট অফ এ বাস্কেট অফ গুড ইন কান্ট্রি এ লোকাল কারেন্সি, কস্ট অফ এ সেম বাস্কেট অফ
থিংস ইন কান্ট্রি বি বেস কারেন্সি বা ইউএসডি। ইন্ডিয়ান রুপি দিয়ে এখানে বলেছে যে এখানে ইন্ডিয়ান রুপির 500 টাকায় যে জিনিস কেনা যায় $10 সেম জিনিস কেনা যায়, তার মানে এক মানে 50 ইন্ডিয়ান রুপি সমান 1 ইউএসডি। এটা কি বোঝা গেছে ক্যালকুলেশনটা? মানে আপনি $1 ইন্ডিয়াতে যা কিনতে পারবেন 50 রুপি দিয়ে সেম জিনিস কিনতে পারবেন। ম্যাম আমাদের কি ম্যাথ টাইপের কিছু আসবে এক্সামে? এটা তো আসতেই পারে, পার্চেসিং পাওয়ার প্যারিটিটা বুঝা যেহেতু বোঝাচ্ছি আসতে তো পারি। আচ্ছা ম্যাম, খালি এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে ম্যাম আপনার যে কারেন্সিটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, বা মানে তখন কোশ্চেনটা কিরকম হবে, একটা উদাহরণ দিতে পারেন? এরকমই থাকবে। আমি আইএনআর এর জায়গায় যে এখানে ইন্ডিয়ান রুপির কথা বলতাম, আমি বাংলাদেশি টাকার কথা বললাম। এখানে তো ফিগারটা ইম্পর্টেন্ট, কারেন্সি কি আছে এটা তো ইম্পর্টেন্ট না। আপনাকে আমি ইনফরমেশন সব দিয়ে দিলাম, তারপরে আপনাকে বললাম আপনি পারচেজিং পিপিপি এক্সচেঞ্জ রেটটা হিসাব করেন। এটা হচ্ছে পিপিপি এক্সচেঞ্জ রেট, মানে আপনি পারচেজিং পাওয়ার প্যারিটি বোঝার জন্য তো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশি টাকায় 10 টাকা দিয়ে যা কেনা যায় সেটা ইউএসএ তে কিনতে কয় ডলার লাগে, এটা আপনাকে বোঝারটাই তো পিপিপি এক্সচেঞ্জ রেট, তাই না? তো আপনাকে আমি সব ইন্ডিকেটর গুলো দিয়ে দিলাম যে বাংলাদেশি আম, একটা জিনিস ফর এক্সাম্পল এক বাস্কেট ফল বাংলাদেশি টাকা কিনতে লাগছে 1000 টাকা, এবং সেম জিনিস ইউএসএ তে কিনতে লাগে 10 টাকা, তাহলে পারচেজিং পাওয়ার পারচেজিং এক্সচেঞ্জ রেটটা কি আপনি হিসাব করেন। এভাবে করে তখন ফর্মুলা দিয়ে হিসাব করে ফেলবেন। কঠিন লাগছে বেশি? কথা নাই কেন, কঠিন লাগছে? না ম্যাম ঠিক আছে, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা এমন কোনো কঠিন না, আপনি যখন সাইটটা একটু দেখবেন, আবার ফিজিক্যাল ক্লাস হবে আমাদের, না বুঝলে এখানে আরেকটু আলোচনা করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু বুঝে রাখাটা ভালো। ডেভেলপমেন্ট করবেন, এগুলো যদি না বুঝেন তাহলে একটা ল্যাকিংস পড়ে যাবে। এগুলো একেবারে ইনিশিয়াল জিনিস, আমি খুব বেশি ম্যাথমেটিক্যালের দিকে যাব না। আচ্ছা তাহলে সামনে যাব। মিস পিপিপি এক্সচেঞ্জ রেটটা আসলে কিসের জন্য ইম্পর্টেন্ট, মানে এটা কি আমাদের লিভিং আচ্ছা স্ট্যান্ডার্ড, এটা কিভাবে ভ্যারি করতেছে এক একটা কান্ট্রিতে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পিপি এক্সচেঞ্জ এটা বেশি ইম্পর্টেন্ট, মোর অ্যাকুরেট ইকোনমিক কম্পারিজন। মার্কেট এক্সচেঞ্জ রেট, ও আচ্ছা, একটা হচ্ছে মার্কেট এক্সচেঞ্জ রেট, একটা হচ্ছে পিপিপি এক্সচেঞ্জ রেট। মার্কেট এক্সচেঞ্জ রেট কি বলেন তো, বা নর্মালি এক্সচেঞ্জ রেট বলতে আমি কি বুঝাই বলি। আজকে ইউকের 1 পাউন্ড সমান বাংলাদেশি টাকায় সম্ভবত 155 বা 160 এর মধ্যে একটা ফিগার হবে, ঠিক আছে, বা 150 থেকে 160 এর মধ্যে একটা ফিগার হবে, আমি আজকেরটা জানি না। এটা ভ্যারি করে বিভিন্ন কারণে। এবং আপনি যদি এভাবে করে শুধুমাত্র এক্সচেঞ্জ রেট দিয়ে জিডিপি কে মাপেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি আসলে ওই কান্ট্রিটাতে আসলে ওয়েলবিং এর জন্য, যে কান্ট্রিটা নিয়ে আপনি কথা বলছেন, ওয়েলবিং এর জন্য আপনি কত টাকা ইনকাম করা দরকার আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আর আপনি যখন পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়ে চিন্তা করবেন, পারচেজিং পাওয়ার প্যারিটির এক্সচেঞ্জ রেটটা চিন্তা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে 50,000 টাকা ইনকাম করে অনেক ভালো থাকা যাবে। কিন্তু আপনি 50,000 টাকাকে ইউকের পাউন্ডে কনভার্ট করেন, দেখেন কত অল্প পাউন্ড আসে, ওই ওই পাউন্ড দিয়ে আপনি ইউকেতে চলতে পারবেন না এই সেম স্ট্যান্ডার্ডে। এইটা বোঝার জন্য পিপিপিটা দরকার। মার্কেট এক্সচেঞ্জ রেট অনেক বেশি, যেমন আপনি আজকে ধরেন আপনি একটা আপনার যে লিভিং স্ট্যান্ডার্ড এখন আপনার দেশে বাংলাদেশে, এটার জন্য আপনার হয়তো সব মিলিয়ে আপনার নিজের কিছু খরচ, আপনার আব্বু আম্মা আপনাকে কিছু দেয়, একটা অ্যামাউন্ট হয়তো ধরলাম 10,000 টাকা লাগে আপনার মাসে, খুব একদমই মানে অ্যাজাম্পশন থেকে বললাম, মাসে হাত খরচ লাগে আমার 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি পাউন্ডে কনভার্ট করে দেখেন কত পাউন্ড আসে। আপনার মতো সেম স্টুডেন্ট এই লিভিং স্ট্যান্ডার্ড ওই পাউন্ড দিয়ে চলতে পারবে না, সে তাকে আরো বেশি পাউন্ড ইনকাম করতে হবে ওই আপনার মতো বা তার যে স্ট্যান্ডার্ডটা ওটা মেনটেন করার জন্য। এটা বোঝার জন্য আমাদের পিপিটা দরকার, বুঝতে পেরেছেন? যেমন এই যে বার্গারের কথাই বললাম, এই বার্গার সেম বার্গার আপনি যদি ইজিপ্টে খেতে চান আপনার মাত্র $2.5 মতো খরচ করতে হবে, বা ওই দেশের কারেন্সিতে $2.5 যা হয় সেটা আপনি খরচ করবেন। অথচ সেম জিনিস আপনি যখন সৌদি আরবে খেতে যাবেন আপনার ডাবল টাকা লাগছে। তার মানে সৌদি আরবে আপনার ইনকাম বেশি থাকতে হবে ওই সেম স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখার জন্য। বোঝা গেছে? জি ম্যাম। এবং লাস্ট একটা স্লাইড আছে, সেটা হচ্ছে জিডিপিটাকে এভাবে কিভাবে দেখা যায়। তো জিডিপিটাও যখন আমরা নর্মাল ইউএসডি কাউন্ট করি তখন হচ্ছে আমাদের দেশে জিডিপি, যেমন এই যে এটার পরে এইটা একদম এটা দিয়ে ডিরেক্ট দেখাই,
ইন্ডিয়ার নর্মাল নমিনাল জিডিপি, যেটা একদম ইউএসডি কারেন্সিতে যদি আমি বলি, সেটা 3 ট্রিলিয়ন। মার্কেট এক্সচেঞ্জ হচ্ছে $1 সমান 75 INR, মানে হচ্ছে $1 আপনি যদি ভাঙাতে যান $1 ইন্ডিয়াতে, আপনি 75 রুপি পাবেন। পিপিপি এক্সচেঞ্জ রেট এখানে দেওয়া আছে, একটু আগে আমরা ক্যালকুলেট করলাম 50 INR, ঠিক আছে? তো আপনি যখন ওদের ইন্ডিয়ান জিডিপিটা পারচেজিং পাওয়ার প্যারিটির আসপেক্টে বোঝার চেষ্টা করবেন, তখন দেখা যাচ্ছে এই ক্যালকুলেশনের ফলে আসছে $4.5 ট্রিলিয়ন। তার মানে হচ্ছে ইন্ডিয়া জিডিপিটা ইউএস কারেন্সিতে মনে হচ্ছে যেটা 3 ট্রিলিয়নের, বাট ইন্ডিয়াতে আপনি যদি ইন্ডিয়া রুপি দিয়ে চিন্তা করেন, এটা আসলে 4.5 ট্রিলিয়ন ইউএসডিতে যা কেনা যাবে বা যা করা যাবে সেই পরিমাণ অ্যামাউন্টের জিডিপি এটা। মোটামুটি বোঝা গেছে, বেসিকটা বোঝা গেছে, মানে ক্যালকুলেশনের কথা বলছি না, ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হবে বা একবার একটু দেখতে হবে। ধারণাটা বোঝা গেছে আমি কি বোঝাতে চাচ্ছি পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়ে বা কনভার্টিংটার মাধ্যমে? ম্যাম আরেকবার একটু Yes, বুঝাই ma'am. দেন। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশনটাই বুঝি আরেকবার। ইন্ডিয়ান নমিনাল জিডিপি কত? এখানে বলেছে 3 ট্রিলিয়ন। মার্কেট এক্সচেঞ্জ রেট কি নুসরাত, আমাকে একটু বলেন, এটা বুঝেছেন কিনা ম্যাম দেখি। একটা দেশে আমি হচ্ছে 50 টাকাতে যে পরিমাণ মানে বাংলাদেশে আমি 50,000 টাকায় যে লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো, ইউএসএ তে সেটা খুবই অল্প একটা অ্যামাউন্ট আসবে। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি, সরি নুসরাত, এটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটিতে আপনি চলে গেছেন ডিরেক্ট। মার্কেট এক্সচেঞ্জ রেটটা হচ্ছে আজকে যদি আপনি গুগলে সার্চ দেন 1 পাউন্ড বা $1 সমান কত টাকা, এটা। বা আপনি যদি সৌদি আরবের চিন্তা করেন যে আপনি এক মানে এক সৌদি আরবিয়ান রিয়ালই তো বলে না ওরা, সৌদি আরবের 1 রিয়াল সমান আপনি বাংলাদেশে কত টাকা পাবেন, এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এটা একটু ভ্যারি করে, কখনো একটু বাড়ে, কখনো একটু কমে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা না, সরি বলার কিছু নেই, এটা জাস্ট হচ্ছে মার্কেট এক্সচেঞ্জ, এটা বোঝা দরকার, এর জন্য বললাম যে নর্মাল যে নমিনাল, মানে আজকে আমার কাছে একটা ধরলাম ইউক্রেনের একটা টাকা আছে, এই টাকাটা আমি যদি ব্যাংকে দিই, আমাকে আসলে বাংলাদেশি টাকা কয় টাকা দিবে, এটাই হচ্ছে মার্কেটে ডিরেক্ট কম্পারিজন। আর আপনি যখন পিপিপি এক্সচেঞ্জ রেটে যাবেন, তখন যেটা আপনি বলা শুরু করেছিলেন যে এই $1 আসলে আমি বাংলাদেশে কি কিনতে পারবো আর ইউএসএ তে কি কিনতে পারবো। ইউএসএ তে আমি $1 দিয়ে কি কিনতে পারবো, একটা কষও কিন্তু হবে না। কিন্তু আপনি এই সেম টাকা যখন কনভার্ট করবেন বাংলাদেশি টাকায়, মোটামুটি আপনি যদি 120-30 টাকার মতো পান, আপনি কিন্তু অনেক কিছু কিনতে পারবেন 120 টাকায়। বোঝা গেছে? এই সেম ছোট্ট ক্যালকুলেশন। মার্কেট এক্সচেঞ্জ রেট তো হচ্ছে টাইম টু টাইম ভ্যারি করে, তাহলে এটা কি হ্যাঁ, ডিফারেন্ট হবে? এই জন্যই তো পারচেজিং পাওয়ার প্যারিটিটা দরকার। জিনিসপত্রের দাম তো দোকানে এত ভ্যারি করে না, এই জন্য আপনি পিপিপিটা মোটামুটি স্টেবল একটা এক্সচেঞ্জ রেট, বা পিপিপিটা দিয়ে আপনি যখন হিসাব করবেন তখন আপনি মোটামুটি স্টেবল একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন। মার্কেট এক্সচেঞ্জ রেটে আপনি সবসময় এত ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবেন না। আমি যে বছর ইউকে তে গিয়েছি তখন ছিল 150-এর নিচে। আমি মানে আমি পাউন্ড কিনেছিলাম 150-এর নিচে। আর আর আমি যখন এসেছি তখন সেটা প্রায় 160-এর কাছাকাছি ছিল, মানে এক্সচেঞ্জ রেট হিসেবে চিন্তা করলে। ঠিক আছে, এক্সচেঞ্জ রেট অনেক ভ্যারি করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু পিপিপি এক্সচেঞ্জ রেটটা যদি আপনি ক্যালকুলেট করেন, এটা মোটামুটি স্টেবল থাকে। মিস, এটা কি ওই যে খোলা বাজারে এক দাম আর হলো গুগল করলে যে দামটা পাই ওইটার পার্থক্যটা? না 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 না, খুবই ডিফারেন্ট। খোলা বাজারে একদম আর গুগল করলে একদম, যে ওটাতে তো 4-5 টাকার মতো ডিফারেন্স থাকে অনেক সময়, বা একটু বেশিও থাকতে পারে। ওইটা আসলে মার্কেট এক্সচেঞ্জেরই, দুইটাই মার্কেট এক্সচেঞ্জের। পিপিপিটা সম্পূর্ণ আলাদা। পিপিপিটা হচ্ছে আপনি কিভাবে বলবো, যেটা ওই যে আমার মনে হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাবে এটাই বোঝা যায়। আপনি যদি লাঞ্চ করতে যান, আপনি আজকে ইউএসএ তে যদি আপনি নর্মাল একটা লাঞ্চ কিনতে চান, আপনার লাগবে $10। এখন এই $10 আপনি যখন বাংলাদেশে এসে $10 দিয়ে টাকা করবেন, এই $10 দিয়ে আপনি 2 দিন লাঞ্চ করতে পারবেন মিনিমাম। এটাই হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। মানে আপনি ইউএসএ $10 বাংলাদেশে যখন আনবেন, এটা অনেক টাকা হয়ে যাবে। তার মানে বাংলাদেশে আপনার ইউএসএ স্ট্যান্ডার্ডটাই যদি লিভ আউট করতে চান, মানে আপনি ইউএসএ যে স্ট্যান্ডার্ডের খাবার খাচ্ছেন, যেভাবে থাকছেন, সেটার জন্য আপনার যে ইনকাম করা দরকার, বাংলাদেশের থেকে অনেক কম ইনকাম করলেও আপনি এরকমই একটা স্ট্যান্ডার্ডের লাইফ লিড করতে পারবেন ইকোনমিক্যালি। আদার্স বিষয় বাদ দিলাম, সেখানে সোশ্যাল ফ্যাসিলিটি, এখানে সোশ্যাল ফ্যাসিলিটি হয়তো একরকম হবে না। এটাকে বাজেটিং পাওয়ার প্যারিটি দিয়ে আমরা হিসাব করি, এবং এটা কেন দরকার? কোন একটা কান্ট্রিতে আপনার ওয়েলবিং এনশিওর করার
জন্য আপনার আসলে কত টাকা ইনকাম করা দরকার, এই কম্পারিজন গুলো বোঝার জন্য এই রেটটা ইম্পর্টেন্ট। কারো কনফিউশন আছে এখনো? আচ্ছা ম্যাম, আমার একটা ইনকোয়ারি ছিল। হুম, ম্যাম, বলেন। আমার হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, মানে কোনো একটা মিনিমাম বা একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ম্যাম ডেভেলপড কান্ট্রিজে তো আমার বেশি ইনকাম করতে হবে, আর কম্পেয়ারিং টু দ্যাট ম্যাম আমার যেগুলো আন্ডার ডেভেলপড বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, সেখানে আমি কম টাকায় দেখা যাচ্ছে যে একটা ডেভেলপ কান্ট্রিজের কম্প্যারিজনে ম্যাম ভালো থাকতে পারছি। তাহলে কি ম্যাম এই ক্ষেত্রে একটা লিস্ট ডেভেলপ কান্ট্রিতেই ম্যাম থাকা বেশি ভালো? এটা পারসেপশন ভ্যারি করে। আম, কারণ হচ্ছে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমি যেমন আমার কথা যদি বলি, আমি এখানে মাশাআল্লাহ অনেক ভালো আছি, আমার ফ্যামিলি আছে, আমার 2 ফ্যামিলি ঢাকায় থাকে, আমি 2 ফ্যামিলি থেকে সাপোর্ট পাই। আর একটা বিদেশে আমার লাইফ চিন্তা করলে আমি পুরো একা, সবকিছু আমাকে নিজে ম্যানেজ করতে হচ্ছে। কিন্তু ওখানে এনভায়রনমেন্টটা ভালো, ওখানে সোশ্যাল সিকিউরিটি ভালো। এখানে আমার বাচ্চাকে স্কুলে দিলে আমি চিন্তাই করতে পারি না যে আমি স্কুল বাসে আমার বাচ্চা স্কুলে যাবে। ঢাকা শহরে আমি এটা চিন্তা করতে পারি না, আমার ভয় লাগবে। ওখানে তো এগুলা কেউ চিন্তা করবে না, ওখানে জাস্ট বাচ্চাকে স্কুল বাসে উঠাই দিবে, বাচ্চা স্কুলে চলে যাবে। বা আমাকেও হয়তো একসময় হয়তো লাগবে, হয়তো কারণ সবসময় তো নিজে দিয়ে আসা হয়তো সম্ভব হবে না। তখন হয়তো চিন্তা করবো কোন স্কুলটা বেশি ভালো, কোন স্কুলটা অনেক সিকিউর, আদার্স। ওখানে কিন্তু আপনার একদম লোকাল যে স্কুলটা, মানে আপনার কমিউনিটির মধ্যে যে স্কুলটা, সেখানে আপনি নিশ্চিন্তে হয়তো বাচ্চা পাঠিয়ে দিতে পারবেন। বাচ্চা হয়তো বাসার কাছে থাকলে হেঁটে হেঁটে একা একা স্কুলে চলে যাবে। হয়তো 8-9 বছরের বাচ্চা একা একা স্কুলে হেঁটে হেঁটে হয়তো চলে যাবে, যদি স্কুল অ্যালাউ করে। তো এই যে অ্যাসপেক্ট এগুলা তো সবকিছু ডিপেন্ড করে। এনভায়রনমেন্টের কথা যদি বলেন, আপনি যদি চিন্তা করেন আমি একটু ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিব, আমি বাংলাদেশে থাকবো না, ইনকাম যাই হোক, এটাও আপনার পারসেপশনের উপর ডিপেন্ড করবে, তাই না? জি ম্যাম। তবে যারা বিদেশে যেতে চান, আমার মনে হয় যারা যেতে চান তাদের অবশ্যই রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে। বিদেশের লাইফ অনেক বেশি হার্ড, অনেক বেশি খরচ। কারণ আমরা সাধারণত যাই বড় সিটি গুলাতে, কারণ ওখানে কাজ বেশি এবং খুবই কমপ্লিটলি ডিফারেন্ট। ওখানকার মানুষের লাইফের পার্সপেক্টিভ কমপ্লিটলি, ওরা খুবই হার্ড ওয়ার্কার এবং লাইফ অনেক বেশি ক্রুয়েল। ম্যাম হুম, ম্যাম আমাদের 12:30টায় আরেকটা ক্লাস আছে। হ্যাঁ আমি শেষ করে দিব। আপনি ম্যাম বলেছেন পরে আমি বুঝতে পেরেছি আপনি কি বলবেন। আচ্ছা, এই জিনিসগুলো লাস্টে হয়তো পার্চেজিং পাওয়ার প্রায়োরিটি নিয়ে আমি হয়তো একটা ভিডিও টিডিও দেখালে আপনাদের হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আমি যেদিন ক্লাস শুরু করবো ওই দিন হয়তো একটু ভিডিও বা নিজে একটু আলোচনা করালে করবো নে। আম, এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। এগুলা খুবই সিম্পল ম্যাথ। স্লাইডটা আমি এই টপিকের এই স্লাইডটা, ম্যাটেরিয়াল গুলো আবার আরো আমি কোন কোন ম্যাটেরিয়াল চাই আপনারা পড়েন, অবশ্যই এগুলো আবার মেনশন করে গুগল ক্লাসরুমে একটা পোস্ট দিব। আপাতত আমাদের ক্লাস এই পর্যন্তই।